বিশেষ করে আমরা যারা চিকিৎসক আমরা বলবো যে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস। যখন আমরা এই বিষয়গুলোকে সার্ভিসের দৃষ্টিভঙ্গি থেকে রাইটসের লেন্সে দেখা শুরু করি, তখন আসলে আমাদের মনোজগতে এবং আমাদের যে দার্শনিক ভিত্তির উপরে দাঁড়িয়ে একটি স্বাস্থ্য ব্যবস্থার পরিকল্পনা করা হয়, সেখানে একটা বড় ধরনের শিফট আসে। তা আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ হেলথকে রাইটস হিসেবে বিবেচনা করা, এবং সেই রাইটসেরই অংশ হিসেবে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস নিয়ে আমাদের কথা বলা এবং কাজ করা উচিত। দ্বিতীয়ত, এই প্রজেক্টে আমার যেটা ভালো লেগেছে কয়েকটি বিষয়, যেটা আমি মনে করি একটা ক্রস কাটিং লার্নিং এর জায়গা। যে এই প্রকল্পের যে ডিজাইনটা করা হয়েছে, এটা একটা অত্যন্ত ওয়েল ডিজাইনড 5 বছরের একটা প্রোগ্রাম, যেখানে কিছু প্রিন্সিপালের উপর জোর দেওয়া হয়েছে। প্রাইমারি হেলথ কেয়ারের উপরে জোর দেওয়া হয়েছে কমিউনিটি পার্টিসিপেশন এবং কমিউনিটি এনগেজমেন্টের উপরে জোর দেওয়া হয়েছে, অ্যাওয়ারনেসের উপরে জোর দেওয়া হয়েছে। যারা এই সার্ভিসটার ডাইরেক্ট বেনিফিশিয়ারি হবেন তাদেরকে প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্নভাবে এনগেজড, ইনভলভড এবং পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হয়েছে। আমি মনে করি স্বাস্থ্য খাতে যে কোনো ধরনের পরিকল্পনা যেহেতু মানুষের স্বাস্থ্যের জন্য এবং মানুষকে নিয়েই বিবেচিত হয়, সেখানে যদি প্ল্যানিং থেকে শুরু করে একেবারে আমরা যারা এটার উপকারভোগী বলি, আমরা সুবিধাভোগী বলি, আমরা বলবো যারা তাদের রাইটসগুলো এনশিওর্ড হওয়া দেখবেন, তাদেরকে প্ল্যানিং স্টেজ থেকে যুক্ত করা খুবই জরুরি, এবং সেটা করলেই কেবলমাত্র প্রজেক্টের সাফল্য নিশ্চিত করার সম্ভাবনা দেখা দেয়। সে কাজটি এখানে হয়েছে। আমার ভালো লেগেছে যে বিশাল কর্মযজ্ঞ এটার পেছনে গেছে, সেটার দীর্ঘ আলোচনা আজকে হয়েছে, আমি সেগুলো রিপিট করব না। কিন্তু শুধুমাত্র যদি আমরা এই বিগ নাম্বারসগুলোর দিকে দেখি, এটা রিয়েলি ইমপ্রেসিভ একটা প্রজেক্টের জন্য। ঢাকায় 2টি সিটি কর্পোরেশন এবং পার্শ্ববর্তী গাজীপুর এবং নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মীদের মাধ্যমে নিয়ে এই জায়গায় যে কাজটা করা হয়েছে, 500,000 পপুলেশন, 500,000-এরও উপরে, প্রায় 6 লাখ ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস পেয়েছেন, 16,000 এমআর সার্ভিস পেয়েছেন, অর্থাৎ দিনে প্রায় 10 জন করে এমআর সার্ভিস পেয়েছেন এই প্রজেক্টের ডিউরেশনে। এইভাবে প্রত্যেকটা সার্ভিসের নাম্বারগুলো খুবই ইমপ্রেসিভ। 1 মিলিয়ন পিপুল আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে ভলান্টিয়ার এবং ওয়ার্কাররা এটার মধ্যে এনগেজড হয়েছেন। এটা কিন্তু আমাদের একটা সোশ্যাল ক্যাপিটাল তৈরি হয়ে গেছে। আজকে এই প্রজেক্টটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই ইম্প্যাক্ট বিয়ন্ড দ্য প্রজেক্ট পিরিয়ড থাকবে, এটা আমরা সবাই জানি। এবং তাদেরকে আমরা কিভাবে সামনের দিনগুলোতে কাজে লাগাতে পারি, তারা কিভাবে কন্টিনিউ করতে পারে তাদের হেলথ অ্যাডভোকেট হিসেবে তাদের রোলটাকে, এখানে কিন্তু আমাদের সবার একসাথে কাজ করার সুযোগ রয়েছে। একটা ফাইন্ডিংসে আমি একটু অবাক হয়েছি, এই সোশ্যাল মিডিয়ার যুগে অন্যান্য নাম্বারগুলো আপনারা আউটরিচ করে 1 মিলিয়ন মানুষের কাছে গিয়েছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার মতো শক্তিশালী প্ল্যাটফর্ম থেকে মাত্র 1.7 মিলিয়ন মানুষ রিচ করেছে। এটা আমার মনে হয় আপনাদের আরো ভাবা উচিত, কারণ অ্যাটলিস্ট 10 টাইমস বেশি পিপুল এখানে রিচ হওয়ার কথা। এবং সে কারণেই আমার একটু ব্যক্তিগত মতামত, এটা আমি দেখছিলাম, কারণটা খুঁজছিলাম, এবং আমি যে ইয়েগুলো দেখলাম সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের কিছু স্ন্যাপশট বোধহয় এখানে আছে, কোথায় দেখলাম, ছিল এখানে সোশ্যাল মিডিয়ার কিছু স্ন্যাপশট আছে না, একটু যদি দেখান আমাকে, আমি দেখেছি। তো যেটা আমার মনে হয়েছে, স্ন্যাপশট গুলো আমাদের যে একটা ট্র্যাডিশনাল হেলথ এডুকেশন ব্যুরোর কিছু জিনিসপত্র হতো, কিছু ড্রয়িং থাকতো, আমরা সেই ট্র্যাডিশনটা কন্টিনিউ করেছি, উইচ ইজ নাইস। বাট একই সাথে আমাদের মনে রাখতে হবে যে সময়ের পরিবর্তন খুব দ্রুত হচ্ছে এখন, এবং সোশ্যাল মিডিয়ার জগতে যে কন্টেন্টগুলো আসে, সেই কন্টেন্টগুলো বেশিরভাগ এই প্রজেক্টের যে বিষয়বস্তু, সেখানে কিন্তু অ্যাডোলেসেন্ট হেলথের ব্যাপার আছে, ইউথদের ইনভলভমেন্টের ব্যাপার আছে, না এটা না। তো সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলো আমি মনে করি যে হয়তো আরেকটু যুগোপযোগী করা গেলে ভালো হতো, এবং সেক্ষেত্রে এই ড্রয়িং এর চেয়ে যদি আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, প্রতিভাবান ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েটর যাদের অলরেডি বড় অডিয়েন্স বেজ আছে, তাদেরকে ইনভলভ করে তারা যদি এটা নিয়ে তাদের মতো করে কন্টেন্ট বানাতেন, তাহলে আমার মনে হয় এনগেজমেন্টটা আরো বাড়ত। এটা একান্তই আমার ব্যক্তিগত অবজারভেশন। আমরা বর্তমানে যে নতুন সরকার আমরা দায়িত্ব গ্রহণ করেছি, দীর্ঘদিনের স্বাস্থ্য ব্যবস্থায় যে অব্যবস্থাপনাগুলো চলেছে আমরা সবাই সেগুলো জানি। মেগা দুর্নীতি হয়েছে, এটাও আমরা জানি, পত্রপত্রিকায় এসেছে, ইনভেস্টিগেশন চলছে।
আমি ওটা নিয়ে বেশি দীর্ঘ বক্তব্য দেব না, কিন্তু শুধু এইটুকু আমাদের সবাইকে অ্যাকনলেজ করতে হবে, আমরা কিন্তু আমাদের যে হেলথ সিস্টেম এখন বাংলাদেশে আমরা এসে পেয়েছি, সেটা কিন্তু কোনো স্বাভাবিক অবস্থায় একটা হেলথ সিস্টেম যেমন থাকার কথা তেমনটা নয়। আমরা একটা ভেঙে পড়া একটা হেলথ সিস্টেম পেয়েছি। বাংলাদেশের হাসপাতালগুলোতে আমরা গেলে দেখেছি হাসপাতালগুলো লিটারেলি ভেঙে পড়ছে, পলেস্তরা খুলে পড়ছে, মেইনটেনেন্স পর্যন্ত করা হয়নি। সেখান থেকে শুরু করে আমাদের জনবলের সংকট, আমাদের অন্যান্য সংকট, এগুলো আপনারা জানেন। আমরা নতুন সরকার দায়িত্ব নেয়ার পরে, আসলে দায়িত্ব নেয়ার আগেই আমরা প্রায় গত 2 বছর ধরে বাংলাদেশের হেলথ সেক্টর নিয়ে আমাদের দলের সমর্থক এবং এর বাইরে যারা বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলেছি, বলে আমরা কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। নির্বাচনী ইশতেহারে একটা বড় অংশ সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কি করব সেই পরিকল্পনাগুলো আমরা দিয়েছি। এবং 12 ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণের পরদিন থেকে আমরা সেই ইশতেহারের আলোকে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে দ্রুত গতিতে একটা সিচুয়েশন অ্যানালাইসিস করার চেষ্টা করেছি, যেখানে ভৌত কাঠামোগুলোর কি অবস্থা, জনবলের কি অবস্থা, আমাদের ওষুধ, আমাদের অন্যান্য প্রকিউরমেন্ট যেগুলো হয় সেগুলো সাপ্লাই চেনের কি অবস্থা। একই সাথে আমাদেরকে ফায়ার ফাইটিং করতে হয়েছে। 15 দিন পরেই আমরা দায়িত্ব নেয়ার এখানে মিজেলস আউটব্রেক হয়েছে, এখন সামনে ডেঙ্গুর সময় আসছে। তো এই কাজগুলো আমাদের করতে হচ্ছে। পাশাপাশি এই বাজেট অধিবেশন চলছে এখন, আপনারা জানেন স্বাস্থ্য খাতে ইতিহাসে সর্বোচ্চ বাজেট আমাদের সরকার অ্যালোকেট করেছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সামনের দিনগুলোতে আমরা যে কাজগুলো করব তার বেশ কিছু ঘোষণা আমরা ইতিমধ্যেই দিয়েছি, যেগুলো আজকে আপনাদের এই প্রজেক্টের সঙ্গে খুবই রেলিভেন্ট। আমরা বলেছি আমরা প্রাইমারি হেলথ কেয়ারকে আমাদের স্বাস্থ্য খাত পুনর্গঠনের ভিত্তি হিসেবে ধরে নেব এবং সেখানে আমরা 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব। পাশাপাশি প্রায় 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়ার পরিকল্পনা আমাদের আছে। আমরা ডাক্তার নিয়োগ দিচ্ছি 5,000 অতি শীঘ্রই, এবং ভবিষ্যতে আরো ডাক্তার নিয়োগ দেওয়া হবে। এগুলো এই সরকারের কমিটমেন্ট, এগুলো নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথকে এই প্রোগ্রাম থেকে যে লেসনগুলো আমরা শিখেছি, একটা বড় অপরচুনিটি হচ্ছে আমরা যখন এই প্রাইমারি হেলথ কেয়ারটাকে রিমডেল করব, আমরা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটগুলো গড়ে তুলব, আমাদের মিডওয়াইফরা সেখানে কাজ করবেন, আমাদের হেলথ ওয়ার্কাররা কাজ করবেন। পাশাপাশি আমাদের হেলথ ওয়ার্কাররা এখন 3-4 রকম কাজ করেন এবং 3-4 রকম অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের মধ্যে আছেন। সেটাকে স্ট্রিমলাইন করার একটা চেষ্টা আমাদের থাকবে। মূল কথা হচ্ছে এই হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে আমরা রিট্রেইন করব নতুন ভাবে, এবং তারা যেন কম্প্রিহেন্সিভ সার্ভিস ডেলিভারি করতে পারে। সেইখানে আমরা এনশিওর করব যে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ যেন হাই প্রায়োরিটি পায় সেই ট্রেনিং এর ভেতর দিয়ে। তাহলে যেটা হবে, আমরা বারবার বলি মানুষের দোরগোড়ায় এই সেবাগুলোকে নিয়ে যেতে হবে। নতুন করে ভালো করে গড়ে তোলার ব্যাপারে অগ্রাধিকার দিচ্ছে। উইমেন্স হেলথ সেখানে একটি প্রায়োরিটি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন কমপক্ষে একটি, সম্ভব হলে 2টি উইমেন্স হেলথ ইনস্টিটিউট আমরা বাংলাদেশে গড়ে তুলব, যেখানে বিশেষায়িত সব রকম সেবা, প্রশিক্ষণ এবং গবেষণার সুযোগ থাকবে আমাদের ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য। আমরা আগামী দিনের স্বাস্থ্য সেবায় চাচ্ছি যে মানুষকে যেন যে কোনো জটিল রোগের জন্য কথায় কথায় ঢাকায় চলে আসতে না হয়। বাংলাদেশের 70% মানুষ রুরাল পপুলেশন, তারা রুরাল এরিয়াতে থাকেন, কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের হেলথ ওয়ার্কফোর্স, বিশেষ করে ডাক্তারদের প্রায় 70% থাকেন বড় শহরগুলোতে। এই যে একটা বৈষম্য, যে কারণে আমাদের বিশাল অংশের গ্রামীণ জনগোষ্ঠী কিন্তু স্বাস্থ্যসেবা পাচ্ছে না। আমাদের সুযোগ এবং চেষ্টা থাকবে, যেটা এই প্রোগ্রামেও আপনারা দেখিয়েছেন এবং স্টিফেন তার বক্তব্যে বলেছে, যে আমরা যদি ইনভেস্ট করি সিস্টেম ডেভেলপ করার ক্ষেত্রে, আমরা যদি ইনভেস্ট করি আমাদের হিউম্যান রিসোর্স ক্যাপাসিটি বিল্ডিং এর ক্ষেত্রে, আমরা যদি আমাদের সোশ্যাল ক্যাপিটালগুলোকে আরো বাড়ানোর চেষ্টা করি কমিউনিটি এনগেজমেন্ট এবং পার্টিসিপেশনের মাধ্যমে, তাহলেই কিন্তু সাস্টেইনড সিস্টেম ডেভেলপ করা সম্ভব এবং সাস্টেইন ভাবে আমরা চেঞ্জ আনতে পারবো আমাদের হেলথ সিস্টেমে এবং পেশেন্ট আউটকামে, কোয়ালিটি অফ লাইফে মানুষের। তো সেই চেষ্টার অংশ হিসেবে আমরা প্রাইমারি হেলথ কেয়ার সাজাবো এমন ভাবে যাতে আমাদের 80% মায়েরা এবং 80% রোগীরা তাদের সেবাগুলো ওখানেই পেয়ে যান। বাকি 20% হয়তো উপজেলা হেলথ কমপ্লেক্স পর্যন্ত যেতে হবে
এবং অল্প একটা অংশকে হয়তো বিশেষায়িত চিকিৎসা, বিশেষ করে যেগুলো লং টার্ম কেয়ার প্রয়োজন। আজকাল বাংলাদেশে কিডনি ডায়ালাইসিসের ব্যাপক চাহিদা এবং রোগীর সংখ্যা বেড়ে গেছে অ্যালার্মিং ভাবে। ক্যান্সার রোগের চিকিৎসা ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচারের কারণ হচ্ছে। মানুষ তাদের জমি জমা বিক্রি করতে হচ্ছে ক্যান্সারের চিকিৎসা নেয়ার জন্য। এই যে আমাদের দেশের সাধারণ মানুষ, এমনকি মধ্যবিত্ত, একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে পুরো পরিবারের উপর অর্থনৈতিক, সামাজিক এবং অবশ্যই শারীরিকভাবে অসুস্থ হওয়ার যে বিপর্যয় নেমে আসে, আমরা সেই মানবিক বিপর্যয় থেকে রক্ষা করার জন্য একটা মানবিক স্বাস্থ্যসেবা গড়ে তোলার পরিকল্পনা করছি। এবং সেখানে নারী স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য অগ্রাধিকার এবং গুরুত্ব। ক্যান্সারের কেয়ারের ক্ষেত্রে আমাদের কিন্তু নারীদের, ক্যান্সার আক্রান্ত হচ্ছেন অনেক নারী, সেই হিসেবে কিন্তু আমাদের চিকিৎসার ব্যবস্থা অপ্রতুল। তা আমরা এই কিডনি কেয়ার, ক্যান্সার কেয়ার, উইমেন্স হেলথ এগুলোকে ডিসেন্ট্রালাইজ করতে চাই। আমরা প্রত্যেকটি জেলায় অন্তত ক্যান্সার, কিডনি এই সেবাগুলো ভালোভাবে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে অধিকাংশ মানুষ তার নিজের জেলার ভেতরে থেকেই, গ্রাম থেকে জেলা পর্যন্ত আসাই একটা কষ্ট, সেখানে এসে অন্তত সেবা যেন পান। বড় শহরে এসে, ঢাকা শহরে এসে এই ওভারক্রাউডেড হসপিটালগুলোতে বারান্দায় যেন মানুষকে শুয়ে থেকে জমি বিক্রি করে মৃত্যুবরণ করতে না হয়। এই প্রজেক্টের ভেতরে আমরা আরেকটা বড় বিষয় চলে এসেছে। এখানে জেন্ডার বেসড ভায়োলেন্সের উপরে আপনারা কাজ করেছেন, এবং এই প্রজেক্ট আরো আমাদেরকে দেখায় যে হেলথ মানে শুধু ডাক্তার নয়, হেলথ মানে শুধু স্বাস্থ্য সেবা বা চিকিৎসা নয়। হেলথ একটা অনেক ব্রডার অ্যাপ্রোচ, এবং সেখানে কিন্তু নানা ধরনের সামাজিক ইস্যু হেলথের সঙ্গে সরাসরি জড়িত। এই জেন্ডার বেসড ভায়োলেন্সের কারণগুলো আপনারা বলেছেন এখানে, সেখানেও কিন্তু হেলথ রিলেটেড অনেক ইস্যু আছে। তার যে রিপ্রোডাক্টিভ রাইটস, মূলত সেইটার একটা ভায়োলেশন হয়, সেখান থেকেও কিন্তু অনেক কেস হয় জেন্ডার বেসড ভায়োলেন্সের। তো এই ইন্টারসেক্টরাল কোলাবোরেশন এই কাজগুলোতে দরকার। মিনিস্ট্রি লেভেলে হেলথ মিনিস্ট্রির যেমন ভূমিকা আছে, এখানে আপনার আইন মন্ত্রণালয়ের ভূমিকা আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা আছে, নারী ও শিশু মন্ত্রণালয় যেটা আছে তাদের। তা আমি মনে করি ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামে এই ইন্টার মিনিস্টেরিয়াল এবং ইন্টারসেক্টরাল কোলাবোরেশনটা যদি আনা হয়, তাহলে আমার মনে হয় পার্টনারশিপের যে সাকসেস, সেটাকে আরেকটা লেভেলে আমরা নিতে পারবো। অন্যান্য মিনিস্ট্রিগুলোকেও আমরা এই ধরনের কাজগুলোতে এনগেজ করতে পারবো, যেটার একটা সাইনার্জিস্টিক এফেক্ট হবে আমাদের এটা সাফল্যের ক্ষেত্রে। মোটামুটি মোটা দাগে আমার কাছে মনে হয়েছে এই প্রোগ্রাম থেকে এটা আমাদের লেসন। লুকিং ফরওয়ার্ড, আমরা তাহলে এখান থেকে এখন কোথায় যাব? আপনারা সবাই মিলে পরিশ্রম করে 5টা বছর এই জিনিসটাকে সাফল্যের সাথে শেষ করেছেন, এই জন্য আপনাদের অভিনন্দন। কিন্তু শঙ্কার বিষয় হচ্ছে, তাহলে এই কাজগুলো কি এখানেই শেষ হয়ে যাবে, থেমে যাবে? আমাদের এই লক্ষাধিক যে তরুণরা যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হলো, তাদেরকে আমরা কি কোনো সাপোর্ট দিতে পারবো না, বা তারা কি নিজের উদ্যোগে আগামীতে এই ধরনের স্বাস্থ্য প্রকল্পে কাজ করতে পারবে কিনা, সেটা একটা ভাবার বিষয়। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই বলেছি, যেহেতু উইমেন্স হেলথ এবং রিপ্রোডাক্টিভ হেলথ এগুলো আমরা প্রায়োরিটি হিসেবে রাখছি, আমরা দেশি বিদেশি দাতা সংস্থা এবং উন্নয়ন সহযোগী যারা আছে তাদের সঙ্গে সরকার আগ্রহ সহকারে এই ধরনের সমন্বিত প্রকল্প সামনে নিতে হলে আমরা কাজ করতে আগ্রহী থাকব, এবং দাতা সংস্থাদেরও আমরা আহ্বান জানাবো যে উইমেন্স হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ এগুলোর উপরে আমাদের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। পাশাপাশি যে স্ট্রাকচার এবং পার্টনারশিপের যে জিনিসগুলো গড়ে উঠেছে, আমি মনে করি যে এখান থেকে একটা কোনো যদি স্থায়ী প্ল্যাটফর্ম আপনারা তৈরি করতে পারেন এই প্রজেক্টের এন্ড আউটকাম হিসেবে, একটা কোলাবোরেটিভ প্ল্যাটফর্ম যেখানে এনজিওরা, একাডেমিকরা, এমনকি গভর্নমেন্ট মিনিস্ট্রি থাকলো, এবং সেই প্ল্যাটফর্ম থেকে সামনের দিনে একটা বড় অপরচুনিটি এবং চ্যালেঞ্জ দুটোই, যে আমাদের আরবান হেলথকে পুরোপুরি রিস্ট্রাকচার করা হবে। বাংলাদেশের হেলথ সেক্টরে কিন্তু বড় একটা সমস্যা, আমরা অনেক ধরনের ফ্র্যাগমেন্টেশনের দ্বারা আক্রান্ত। কখনো কখনো ভার্টিক্যাল প্রোগ্রাম হয় ডিজিজ স্পেসিফিক, কখনো কখনো তো সবচেয়ে বড় ফ্র্যাগমেন্টেশন হেলথ সেক্টরে যেটা আছে বা ছিল, সেটা হচ্ছে আরবান হেলথ আর রুরাল হেলথ। সারা দেশের হেলথ কেয়ার ডিজি হেলথ এবং হেলথ মিনিস্ট্রির অধীনে চলে, কিন্তু আরবান হেলথ কেয়ারটা ট্র্যাডিশনালি এটা লোকাল গভর্নমেন্টের আন্ডারে ছিল, এই সিটি কর্পোরেশন গুলোর আন্ডারে ছিল। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আরবান হেলথটাকেও
হেলথ সিস্টেমের মধ্যে একসাথে নিয়ে আসা